সাধারণ আলোর ন্যায় ইহার প্রতিফলন, প্রতিসরণ ইত্যাদি ঘটনা ঘটে, আর ইহা জীবন্ত কোষকে ধ্বংস করতে পারে। ঠিক আছে। আফরোজা পুরা ক্লাস পাও নাই গতকাল, না? ঠিক আছে, তাহলে এসে বলো। মাহিরা বলো, এক্স রে উৎপাদন আসলাম এক্স রে আবিষ্কারের কাহিনী বলো, কিভাবে আবিষ্কৃত হলো? এই নাফিসা, এই লেখা এক্স রে সংজ্ঞা এবং বৈশিষ্ট্য লেখো। জি স্যার। পরে যারা আসছে তারা এক্স রে সংজ্ঞা এবং বৈশিষ্ট্য লেখো। আচ্ছা, হ্যাঁ বলো মাহিরা বলো। 1885 সালে বিজ্ঞানী রঞ্জন খারোকনল ক্যাথোড রশ্মি সম্পর্কে গবেষণা করতে গিয়ে দেখতে পান যে ক্ষারক নলের পাশে রাখা বেরিয়াম প্লাটিনোসায়ানাইডের পাতের উপর একটি প্রতিপ্রবাহ বা স্পট তৈরি হয়েছে। এরপর তিনি ক্ষারক নলটিকে মোটা লাল কাগজ দিয়ে একই ঘটনা প্রত্যক্ষ করলেন। এরপর ক্ষারক নলের পাশে মোটা ধাতব স্থাপন করে একই ঘটনা দেখতে পেলেন। এর থেকে তিনি সিদ্ধান্তে গ্রহণ করলেন যে ক্যাথোড রশ্মি ওই পাত্রের উপর প্রতিপ্রবাহ সৃষ্টি করে নাই, বরং ক্যাথোড রশ্মি ক্ষারক নলে আঘাতপ্রাপ্ত হওয়ার পর থেকে তার সৃষ্ট এক বিশেষ রশ্মি এই প্রতিপ্রবাহ সৃষ্টি করেছে। শুরুতে এই বিশেষ রশ্মি ধর্ম ও বৈশিষ্ট্য অজানা ছিল বলে তিনি এর নাম দেন এক্স রে। স্যার ওটা প্রতিপ্রবাহ না, প্রতিপ্রভা হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এই এসে বলো, আয়েশা বলো, এক্স রে উৎপাদন পদ্ধতি কিভাবে উৎপাদন করা হয়? আয়েশা নাই, আয়েশা নাই, আয়েশা না তাহলে সৃজনী বলো। সৃজনী কি ভাগছে নাকি? সৃজনী ভাগলে রথি ওয়ান বলো, রথি মন্ডল। স্যার আজকে নেট অনেক প্রবলেম করতেছে। স্যার ক্ষারক নলের এই যে এক্স রে সংজ্ঞা হচ্ছে ক্ষারক নলের ভিতর সৃষ্টি করলে ক্যাথোড থেকে ইলেকট্রন নির্গত হয়ে টার্গেটে আঘাত করলে যে রশ্মি নির্গত হয় তাকে এক্স রে বলে। এর সংজ্ঞা উৎপাদন পদ্ধতি, মানে কিভাবে আমরা এক্স রে উৎপাদন করি, তো পদ্ধতিটা কি কি নল নেই, কিভাবে কি হয় এটা। কারণ হ্যাঁ স্যার বলতেছি। গ্যাস নল একটি বিশেষ ধরনের ক্ষারক নল। ইহাতে নিষ্কাশিত কাচের শক্ত বাল্ব আছে। এই বাল্বের তিনটি পার্শ্ব নল আছে। এক পার্শ্ব নলে অ্যালুমিনিয়ামের তৈরি অবতল আকৃতির ক্যাথোড থাকে। ক্যাথোডের ঠিক বিপরীত দিকে অ্যানোড থাকে। অ্যানোড অবতল হয়, ক্যাথোড রশ্মিভূত হয়। ক্যাথোড এবং অ্যানোডের মাঝে উচ্চ গলনাঙ্ক এবং পারমাণবিক ওজন বিশিষ্ট ধাতুর তৈরি একটি তড়িৎদ্বার টি আছে, এটাকে টার্গেট বলে। তারপরে টার্গেট অ্যানোড এবং টার্গেটের বাহিরের দিকে সংযুক্ত থাকে এবং নলের ভিতর অ্যানোড এবং ক্যাথোডের মধ্যে 30,000 থেকে 50,000 ভোল্ট করলে ক্যাথোড থেকে তীব্র বেগে ইলেকট্রন নির্গত হয়। তারপরে নির্গত হয়ে কি হয়? নির্গত হয়ে টার্গেটে আঘাত করে। বিশেষ ধরনের রশ্মি নির্গত হয়, এটি টার্গেটে নির্গত আঘাত হয়ে করে এবং একটি বিশেষ ধরনের রশ্মি নির্গত হয়। হ্যাঁ এটাকে এক্স রে বলে, তাই না? টার্গেটে আঘাত করে এটা বলতে হবে, কিন্তু এটা যদি না বলো তাহলে কিন্তু হবে না। হ্যাঁ আচ্ছা, এরপরে দেবপ্রিয় বলে এক্স রে কাকে বলে? দেবপ্রিয় নেটওয়ার্ক সমস্যা থাকে। আলিফা বলো, এক্স রে কাকে বলে? আলিফা
স্যার বলতেছি, ক্ষারক নলের ভিতর উচ্চ বিভব পার্থক্য 30,000 থেকে 50,000 ভোল্ট সৃষ্টি করলে ক্যাথোড থেকে ইলেকট্রন নির্গত হয়ে টার্গেটে আঘাত করলে যে রশ্মি উৎপন্ন হয় তাকে এক্স রে বলে। ঠিক আছে, ওকে, ভেরি গুড। আচ্ছা, যার যার লেখা শেষ হয়েছে হাত তুলো। আচ্ছা, আর গত ক্লাস নিয়ে কারো কোনো সমস্যা থাকলে বলো। আর একটু ভালো মতো আর একটু ভালো করে বুঝতে হলে বুঝতে চাইলে ওই ভিডিওটা আরেকবার দেখো, এবং আমি যে শীট দিছি ওই শীটের মধ্যে আরো একটু বিস্তারিত লেখা আছে, ওইটা একটু ভালো করে রিডিং করো। বুঝতে পারছো? তাহলে আশা করি কমপ্লিট হবে। হ্যাঁ, লেখা কার বাকি আছে শব্দ করো। কারো কি বাকি আছে? আচ্ছা, তাহলে দেখো বাকি না থাকলে আজকে আমরা পড়বো সিটি স্ক্যান। শিরোনাম দাও। স্মরণেপাল পারো? কি স্যার? গত ক্লাস যা পড়াইছি পারো নাকি কোনো সমস্যা আছে? না স্যার, পারি। হ্যাঁ, আচ্ছা, সিটি স্ক্যান। সিটি স্ক্যান লিখছো? সিটি স্ক্যান লিখে আগে আমাদের এই যে জিনিসটা জানতে হবে, টমোগ্রাফি। টমোগ্রাফি জিনিসটা কি? কিছু কি দেখা যায়, বোঝা যায়? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, দেখা যায়। কে যেন বোঝা যায়? পড়া দেখে কি বোঝা যায়? কি লিখছো? যে প্রক্রিয়ায় কোনো ত্রিমাত্রিক বস্তুর কোনো ফালি বা অংশের দ্বিমাত্রিক প্রতিবিম্ব তৈরি করা হয় সে প্রক্রিয়াকে টমোগ্রাফি বলে। হুম, ঠিক আছে, এইটাই। হ্যাঁ, লেখো। প্রথমে টমোগ্রাফি সংজ্ঞাটা লিখে নাও। যে প্রক্রিয়ায় কোনো ত্রিমাত্রিক, কিছু বললা? থাক। যে প্রক্রিয়ায় কোনো ত্রিমাত্রিক বস্তুর কোনো ফালি বা অংশের দ্বিমাত্রিক প্রতিবিম্ব তৈরি করা হয়। দ্বিমাত্রিক প্রতিবিম্ব তৈরি করা হয়। লিখেছো? দ্বিমাত্রিক প্রতিবিম্ব তৈরি করা হয়, তাকে টমোগ্রাফি বলে, আর সেই প্রক্রিয়াকে টমোগ্রাফি বলে। আফরোজা পড়ো, কি লিখছো? যে প্রক্রিয়ায় কোনো ত্রিমাত্রিক বস্তুর কোনো ফালি বা অংশের দ্বিমাত্রিক প্রতিবিম্ব তৈরি করা হয় তাকে টমোগ্রাফি বলে। টমোগ্রাফি বলে। ত্রিমাত্রিক মানে হলো জীবন্ত কোনো বস্তু, যেমন আমরা বা কোনো প্রাণী, এরা হলো ত্রিমাত্রিক। বুঝছো? এদের কোনো কোনো একটা অংশ, কোনো একটা পার্ট, কোনো একটা ফালি যেটা বলি, সেটার যদি আমরা ছবি তুলি, সেই ছবি তোলাটার নাম কি? টমোগ্রাফি। টমোগ্রাফি। ঠিক আছে। এখন এই টমোগ্রাফিকে আবার কম্পিউটার দ্বারা সিস্টেম করে জীবন্ত করার নামই হলো তোমার সিটি স্ক্যান। তাহলে বিষয়টা কি দাঁড়ালো দেখো। প্রথমে আমরা একটা জীবন্ত কোনো কিছুর ছবি তুললাম, হ্যাঁ, প্রতিবিম্ব বানালাম ক্যামেরা দিয়ে। পরে সেই প্রতিবিম্বটাকে কম্পিউটারের মধ্যে সাইজ করে সিস্টেম করে আবার জীবন্ত করার নামই হলো কি? সিটি স্ক্যান। সিটি স্ক্যান। ঠিক আছে। এইবার আমরা মূল সিটি স্ক্যানে যাব। এবার লেখো সিটি স্ক্যান। হ্যাঁ, সিটি স্ক্যান পড়ার আগে আমাদের টমোগ্রাফিটা একটু জানতে হয়েছে, যাতে টমোগ্রাফি কথাটা তোমরা বুঝো। এই লাইনটা লেখো, সিটি স্ক্যান শব্দটি ইংরেজি কম্পিউটেড টমোগ্রাফি স্ক্যানের সংক্ষিপ্ত রূপ। স্যার আরেকবার বলেন তো। সিটি স্ক্যান শব্দটি, তোমরা একটু জুম করে নাও,
দরকার হলে। সিটি স্ক্যান শব্দটি ইংরেজি কম্পিউটেড টমোগ্রাফি স্ক্যান, কম্পিউটেড টমোগ্রাফি স্ক্যানের সংক্ষিপ্ত রূপ। বুঝতে পারছো? সিটি মানে হলো কম্পিউটেড, টি মানে টমোগ্রাফি, স্ক্যান মানে কি স্ক্যান। বুঝতে পারছো? জি স্যার। আর স্ক্যান করা কি তোমরা বুঝো? এই যে না বুঝলে এই যে এই স্কুলের সামনে যে আকাশ টেলিকম, ওই আকাশে গেলে দেখবা একটা ছবি দিয়ে দিয়ে যদি বলো যে সেখান থেকে ছবি থেকে ছবি করে দেন, হ্যাঁ, তখন দেখবা ওই সেই ছবিটা ওই পাশের একটা বক্সের ভিতরে ঢুকাইছে, ঢুকাইয়া কম্পিউটারে নিয়ে এরকম সাইজ টাইজ করে তোমার ছবি দিয়ে দিল। ওই যে পাশের ভিতরে একটা মেশিনের পাশে ঢুকাইলো, ঢুকিয়ে কম্পিউটার সাইজ করলো, ওইটার নাম হলো স্ক্যান করা। বুঝতে পারছো? জি। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? টমোগ্রাফি মানে হলো, সরি, সিটি স্ক্যান মানে হলো ইংরেজি কম্পিউটার টমোগ্রাফি স্ক্যানের সংক্ষিপ্ত রূপ। সংক্ষিপ্ত রূপ। এবার সংজ্ঞাটা লিখতে হবে। লেখো, এক্স রে ব্যবহার করে, এক্স রে ব্যবহার করে, এই যেখান থেকে, হ্যাঁ, এক্স রে ব্যবহার করে এক্স রে ব্যবহার করে, হ্যাঁ, এক্স রে ব্যবহার করে দেহের অভ্যন্তরস্থ কোনো অঙ্গের ত্রিমাত্রিক ছবি তৈরি করার পদ্ধতিকে সিটি স্ক্যান বলা হয়। আমি আবার বলছি, এক্স রে ব্যবহার করে দেহের অভ্যন্তরস্থ কোনো অঙ্গের ত্রিমাত্রিক ছবি তৈরি করার পদ্ধতিকে সিটি স্ক্যান বলা হয়। লিখিছো? জি স্যার। জি স্যার। আয়েশা, আয়েশা একটু পড়ো সংজ্ঞাটা। এক্স রে ব্যবহার করে দেহের অভ্যন্তরস্থ কোনো অঙ্গের ত্রিমাত্রিক ইমেজ বা ছবি তৈরি করার পদ্ধতিকে সিটি স্ক্যান করে। ঠিক আছে, তাহলে সংজ্ঞা গেল। এবার লেখো সিটি স্ক্যানের কার্যপ্রণালী। সিটি স্ক্যানের কার্যপ্রণালী লিখেছো? জি স্যার। লিখে দেখো, এই যে কার্যপ্রণালীর এইটা এখান থেকে প্রথম 3 লাইন আর কি, এই মস্তিষ্কের আগ পর্যন্ত লেখো। আর আমি পড়ে পড়ে শোনাচ্ছি, কি লিখবা। লেখো, এই পদ্ধতিতে প্রথমে, বা সিটি স্ক্যান পদ্ধতিতে, লেখো, সিটি স্ক্যান পদ্ধতিতে প্রথমে এক্স রে ব্যবহার করে দেহের অভ্যন্তরস্থ কোনো অঙ্গের অনেকগুলো দ্বিমাত্রিক ছবি তোলা হয়। লিখেছো?
জি জি স্যার। স্যার। শ্রুতি আসছে নাকি? শ্রুতি পড়ো, কি লিখছো? এই পদ্ধতিতে প্রথমে এক্স-রে ব্যবহার করে দেহের অভ্যন্তরস্থ কোনো অঙ্গের অনেকগুলো দ্বিমাত্রিক ছবি তোলা হয়। হুম। আরে কথা তুমি মিউট করা কেন অল টাইম? আনমিউট করো, তোমাকে এরপরে বলতে হবে। আচ্ছা, এরপরে লেখো পরবর্তীতে এই দ্বিমাত্রিক ছবিগুলোকে একত্রিত করে কম্পিউটারের সাহায্যে অঙ্গটির ত্রিমাত্রিক ছবি তৈরি করা হয়। স্যার লিখছি। লিখতে পারছো? জি স্যার। আফরোজা পুরোটা একটু পড়ো। সিটি স্ক্যানের কার্যপ্রণালী। হ্যাঁ। সিটি স্ক্যান পদ্ধতিতে প্রথমে এক্স-রে ব্যবহার করে দেহের অভ্যন্তরস্থ কোনো অঙ্গের অনেকগুলো দ্বিমাত্রিক ছবি তোলা হয়। পরবর্তীতে এই দ্বিমাত্রিক ছবিগুলোকে একত্রিত করে কম্পিউটারের সাহায্যে অঙ্গটির ত্রিমাত্রিক ছবি তৈরি করা হয়। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। প্রথমে হলো ওই যে ক্যামেরা দিয়ে ক্লিক ক্লিক করে কয়েকটা ছবি তোলা হয়, বা বিভিন্ন একটা প্রক্রিয়া ছবিগুলো তোলা হয়। পরে ছবিগুলোকে কম্পিউটারে নিয়ে এমন ভাবে সাইজ করা হয় যেন মনে করা হয় যে এটা জীবন্ত সেই অঙ্গটাই আমাদের কাছে আসছে। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এরপরে লেখো সিটি স্ক্যানের ব্যবহার। সিটি স্ক্যানের ব্যবহার লিখে তোমরা 398 পৃষ্ঠা বের করো মেন বইয়ের। 398 পৃষ্ঠা। 398 পৃষ্ঠা বের করে দেখো, এখানে শুধু লিখে রাখো ABCDE। আমি রিডিং পরে দিই, তোমরা বাসায় লিখে নিবা। ABCDE এই পাঁচটা হলো ব্যবহার। তো প্রথম ব্যবহারটা কি দেখো, সিটি স্ক্যানের সাহায্যে শরীরের নরম টিস্যু, রক্তবাহী শিরা বা ধমনী, ফুসফুস, ব্রেন ইত্যাদি পূর্ণাঙ্গ ছবি পাওয়া যায়। অথবা কেউ একটু ছবিগুলো গ্রুপে দিয়ে দাও, আমি দেখিয়ে দিই স্ক্রিন শেয়ারের মাধ্যমে। ইলিশ মাছ, আচ্ছা কই গেল? হ্যাঁ, 1 নম্বর ব্যবহারটা কি জানিয়ে পড়লাম? সিটি স্ক্যানের সাহায্যে শরীরের নরম টিস্যু, রক্তবাহী শিরা বা ধমনী, ফুসফুস, ব্রেন ইত্যাদির পূর্ণাঙ্গ ছবি পাওয়া যায়। এই তাসনিম পড়ো, বি নম্বরটা কি? বি নম্বর ব্যবহার। তাসনিম, দেবপ্রিয়, তোমরা অল টাইম মিউট কেন? দেবপ্রিয় আনমিউট করো কথা। হ্যাঁ, আচ্ছা ওরা পড়বে না তো। শ্রুতি পড়া তো দেখি বি নম্বরটা। স্যার এখনো বের করি নাই। দেখছো, বই বের করে নাই। স্যার আমি বলি, হ্যাঁ বলো। যকৃৎ, ফুসফুস এবং অগ্ন্যাশয়ের ক্যান্সার শনাক্ত করার কাজে সিটি স্ক্যান ব্যবহার করা হয়। সি নম্বরটা পড়ে ফেলো। সিটি স্ক্যানের প্রতিবিম্ব টিউমারকে শনাক্ত করতে পারে, টিউমারের আকার ও অবস্থান সম্পর্কে বলতে পারে এবং সেটি টিউমারের আশেপাশের টিস্যুকে কি পরিমাণ আক্রান্ত করেছে সেটিও জানিয়ে দিতে পারে। তারপরে বলো, বলতে থাকো। মাথার সিটি স্ক্যানের সাহায্যে মস্তিষ্কের ভেতর কোনো ধরনের রক্তপাত হয়েছে কিনা, ধমনী ফুলে গেছে কিনা কিংবা কোনো টিউমার আছে কিনা সেটি বলে দেওয়া যায়। নাম্বার, শরীরে রক্ত সঞ্চালনের সমস্যা আছে কিনা সেটিও সিটি স্ক্যান করে জানা যায়। তাহলে আমরা সংজ্ঞা পড়লাম, আর পরীক্ষার পদ্ধতি পড়লাম, এবং
তোমার ব্যবহারটা পড়লাম। ওই 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 মেন বইয়ের শেষের দিকে দেখো লেখা আছে ওই সতর্কতার অংশে যে গর্ভবতী মহিলাদের সিটি স্ক্যান করানো হয় না, আর তোমার ছবির কন্ট্রাস্ট মানে ছবির গুণাগুণ বাড়ানোর জন্য ডাই ব্যবহার করা হয়। আমরা যেখানে এক্স রে ব্যবহারের কথা বলছি এখন আধুনিক ভাবে সেখানে এক্স রে ব্যবহার না করে ডাই ব্যবহার করা হয়। এই ডাইটা কি কেমনি কি খায় না মাথায় দেয় আর জানা লাগবে না, শুধু এটাই মনে রাখবা যে এক্স রে পরিবর্তে কি ব্যবহার করা হয়, ডাই ব্যবহার করা হয়। এটা কিন্তু নৈর্ব্যক্তিক অনেক ক্ষেত্রে আসে। সিটি স্ক্যানে বর্তমানে এক্স রে পরিবর্তে কি ব্যবহার করা হয়, ঠিক আছে? তাহলে আমাদের এই একটা পরীক্ষা পদ্ধতি আজকে থাক, কালকে আমরা ইসিজি আর এমআরআই এগুলো পড়াবো, এনজিওগ্রাফি, ঠিক আছে? বিস্তারিত কালকে পড়াবো। আজকে একটু কমই পড়ো তোমরা, এই যে সিটি স্ক্যানটা পড়ে ফেলো মেন বইয়ের 397-98 পৃষ্ঠা, ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ 397-98 পৃষ্ঠা। আর আগের ক্লাসে যদি কোনো গ্যাপ থেকে থাকে সেটা পড়বা। আর হলো আর দেখো মেন বইয়ের 408 পৃষ্ঠা 2 নম্বর সৃজনশীল, এটা করবা, এটা মুখস্থ করে ফেলবা, পড়ে ফেলবা গাইড থেকে বই থেকে যেখান থেকে পারো, এটা পড়াইছি পারবা। মেন বইয়ের 408 পৃষ্ঠার সৃজনশীল 2 নম্বরটা, ঠিক আছে? কালকে বন্ধ, শুক্রবার দিন 11টা 15 ক্লাস হবে আবার। আচ্ছা জি স্যার। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, সে বলতে ভালো থাকো, আল্লাহ হাফেজ। স্যার আদাব স্যার।